আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে সরল সুদ। ওকে, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট আমরা সেই অঙ্কগুলোকে করার চেষ্টা করব যে অঙ্কগুলো সাধারণত প্রিলি বেসড কোশ্চেন হয়। ওকে, প্রথমেই নিতে হবে ফার্স্ট অফ অল, এখানে যখন আমরা পির কথা বলবো তখন তার অর্থ হচ্ছে আসল। যখন আমরা পির কথা বলবো তখন যখন আমরা মোট সুদ বড় হাতের আর যখন লিখব তার মানে হচ্ছে মোট সুদ। যখন আমরা ছোট হাতের আর লিখব তখন হবে সুদের হার। যখন আমরা টি লিখব তখন হচ্ছে সময়। যদি কেউ মোট সুদকে ইন্টারেস্টের জন্য আই হিসাবে লিখতে চাও, আই ফর ইন্টারেস্ট, সেটাও পারো। ওকে, আর টি হচ্ছে সময়, টি হচ্ছে সময়। আর সুদ আসল ইকুয়াল টু হবে, আর বড় হাতের এ ইকুয়াল টু কি, সুদ আসল। এইগুলো টার্ম আছে অঙ্কের, যেগুলো কোনোটাই তোমাদের সেইভাবে লাগবে না, জাস্ট মনে রাখার জন্য তোমাদের জাস্ট বলা একবার। এই কারণে দেখো, এই সব কটা জিনিস কাজে লাগিয়ে আমরা একটা ফর্মুলা বানাই। কি ফর্মুলাটা হচ্ছে মোট সুদ, মোট সুদ ধরে নাও এখানে আই ধরলাম, আই ইকুয়াল টু পিটি আর বাই 100। এটা হচ্ছে ফর্মুলা। এখান থেকেই বাকিটা বেরিয়ে আসে। দেখো, নর্মাল যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করব, সেগুলো আমরা ন্যাচারালি করব না। এটা পিটি আর বড় হাতে লিখলাম যাতে তোমরা বুঝতে পারো, বোঝার সুবিধার্থে। ওকে, এবার দেখো তোমাদের কিছু টাইপের কোশ্চেন আসে, সেটা যাওয়ার আগে আমরা একটা বেসিক কনসেপ্ট আমরা বুঝিয়ে নিই, যেখান থেকে তোমাদের কোশ্চেন আসলে অনেকখানি গুলিয়ে যায়। কি, ধরো আমি এখান থেকে একটা কোশ্চেন টুকলাম। আচ্ছা, প্রথমে আমরা এইটুকু আগে ক্লিয়ার করলাম, হ্যাঁ, মুছে দিলাম, যেহেতু এই সূত্রটা প্রত্যেকেই জানো। তোমাদের একটা কোশ্চেন আসে, কি প্রায়ই দেখা যায় যে কোনো টাকা 3 বছরে, দেখো এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের সিরিজে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা। সেহেতু অনেক বেসিক কোশ্চেন ছেড়ে দিয়ে আমি এই কোশ্চেনটাকেই তুলেছি। এর আগে আমার উচিত ছিল অনেক ছোট ছোট কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের সাহায্য করবে, সেগুলোকে বাদ দিয়ে আমি এই কোশ্চেনে এসেছি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হয়ে আসে। তো এই ধরনের কোশ্চেন তোমাদের এক্সামের ক্ষেত্রে দেখতে পাবে তোমরা। কি কোনো টাকা 1200 টাকা হয় 6 বছরে, 3 বছরে, এবং 6 বছরে হয় 1800 টাকা, তাহলে মোট 12 বছরে কত টাকা হবে? এরকম ক্ষেত্রে তোমরা কি করবে, ফর্মুলা ইউজ করার থেকে তোমরা একটা টেবিল বানাবে। ধরো একটা দিলে টাইম, একটা দিলে সিম্পল ইন্টারেস্ট এসআই। ওকে, টাইম আর এসআই সাপোজ। এবার আমি যদি এদেরকে ডিভাইড করি, একটা জিনিস মনে রাখবে, যখন আমরা সিম্পল ইন্টারেস্টের কথা বলি, যখন আমরা সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের কথা বলি, এর কিন্তু যে ইন্টারেস্ট অর্থাৎ সুদটা পড়ে সেটা হচ্ছে আসলের উপর পড়ে। দ্যাট মিনস, ধরো কেউ 100 টাকা ব্যাংকে রাখলো, ফার্স্ট বছরে ধরো তার সুদের হার দিল 100 টাকায় 10 টাকা হারে সুদ। ওকে, 10% সুদ। ফার্স্ট ইয়ারে কত পাবে সে? 10 টাকা। সেকেন্ড ইয়ারে কত পাবে? এই 100 টাকার উপরই পাবে, 10 টাকা। থার্ড ইয়ারেও কত পাবে সে? 100 টাকার উপরই 10 টাকা। সে 3 বছর শেষে কত টাকা সুদ পাবে? 30 টাকা। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের রুল। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, বা জটিল সুদের ক্ষেত্রে কি হয়, এই 10 টাকার উপরও 10% সুদ পড়ে। সে কারণে আমরা যখন সিম্পল ইন্টারেস্ট পড়বো, যে 3 বছরে যদি 1200 টাকা হয়,
3 বছরে যদি 1200 টাকা হয় আর 6 বছরে যদি 1800 টাকা হয়, 3 বছর এবং 6 বছর এর গ্যাপ কত? ডেফিনেটলি 3 বছর। এটা ধরো 0 ইয়ার। ওকে, 0 ইয়ার মানে কি, যখন তুমি ব্যাংকে টাকা রাখো তুমি কত টাকা রেখেছো সেটাই তোমার কাছে 0 ইয়ার। আচ্ছা, 3 বছরে কত টাকা হয়? 1200 টাকা। 6 বছরে কত টাকা হয়? 1800 টাকা। এবার প্রশ্ন হচ্ছে 3 থেকে 6 বছর মানে 3 বছরে সুদ কত দিয়েছে? 600 টাকা। তাহলে এখানেও 3 বছরে সুদ কত টাকা দেবে? 600 টাকাই দেবে, কারণ কি আমার একই সুদে বলেছে। তাহলে 18 আর 6 কত? 2400। আবার 3 বছরে কত টাকা সুদ দেবে? 600 টাকা। তাহলে 24 আর 6 কত? 3000 টাকা। আমার প্রশ্ন ছিল 12 বছরে কত টাকা দেবে। যদি বলে 12 বছরে কত টাকা দেবে, আমার উত্তর হবে 3000 টাকা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার পরীক্ষার খাতায় অনেক ক্ষেত্রে, পরীক্ষার হলে কি কোশ্চেন হবে, তার আসল টাকাটা কত। আমরা একই টেবিল থেকে কতগুলো উত্তর বের করব। তাহলে আসল টাকাটা 3 বছর আগে আরো 600 টাকা সে সুদ বাদ যাবে তার, তাই তো। তাহলে এখানে যদি 600 টাকা আমি বসাই, তাহলে 600 টাকা 3 বছরে যদি সুদ যোগ করা হয় কত টাকা হবে? 1200 টাকায়। তার মানে আমি বুঝতে পারলাম কি তার আসল কত টাকা ছিল। আসল ছিল হচ্ছে 600 টাকা। কেন আসল 600 টাকা ছিল? কারণ 600 টাকার সঙ্গে 3 বছরের যদি 600 টাকার সুদ যোগ করা হয় তবেই তো 1200 টাকা হবে। তার মানে 1200 টাকা যদি 3 বছর বাদে হয়, 3 বছর আগে এখান থেকে 600 টাকা বাদ যাবে। তার কারণ কি 1200 টাকার মধ্যে 600 টাকার সুদও যোগ করা আছে, সে কারণে টোটাল আসল কত হবে? 600 টাকা। এবার একটা জিনিস ভালো করে বোঝো, তোমাকে প্রশ্ন করতেই পারে, তোমাকে প্রশ্ন করতেই পারে যে 11 বছরে কত টাকা সুদ হবে। 11 বছরে কত টাকা সুদ হবে, তখন একটা জিনিস খেয়াল করবে, তোমায় 3 বছরে কত টাকা সুদ এসছে এই কোশ্চেনটা দিয়ে। 3 বছরে তোমার সুদ এসছে হচ্ছে 600 টাকা, তাই তো। আমরা এখানে বের করলাম 3 বছরের গ্যাপে কত টাকা করে সুদ পেয়েছি? 600 টাকা। তাহলে এক বছরের সুদ কত টাকা হবে? 600 ডিভাইডেড বাই 3 মানে 200 টাকা। এক বছরে যদি সুদ হয় 200 টাকা, তাহলে 9 বছরে কত টাকা আমার পেয়েছিলাম? 2400 টাকা। আর 9 এর সঙ্গে কত যোগ করলে 11 বছর হবে? আমরা জানি 2 বছর যোগ করলে। এক বছরে যদি 200 টাকা সুদ হয় আর 2 বছরে কত টাকা সুদ হবে? 400 টাকা সুদ হবে। তাহলে কত হবে? 2400 আর 400, 2800 টাকা হবে কত বছরের সুদ? 11 বছরের সুদ। ক্লিয়ার কথাটা আমি কি বললাম? যদি বলে 27 বছরে কত টাকা সুদ হবে? 27 ইয়ার্স। যদি বলে 27 বছরে তোমার কত টাকা সুদ হবে, তোমরা দেখো একটা জিনিস বের করবে অলওয়েজ, যে 0 বছরে কত হবে। ওকে, 0 বছরে কত টাকা সুদ হবে, তারপরে তুমি বুঝতে পারবে যে তোমার কোন ইয়ারে কত টাকা সুদ লাগবে। দেখো ভালো করে, আমার 0 বছরে বেরিয়েছে কত, আসল কত 0 বছরে বেরিয়েছে কত? 600, তাই তো। 0 বছরে যদি 600 হয়, তার মানে আমার যদি 27 বছরে যেতে হয়, গ্যাপ কত বছর করে? 3 বছর করে। গ্যাপ কত বছর করে? 3 বছর করে। তাহলে 3 9 27, তাহলে কবার যেতে হবে? 3-এর 9 বার। তাহলে 9 বার যদি যেতে হয়, ভালো করে বুঝো, 9 বার যদি যেতে হয়, 600 ইন্টু 9 কত হবে সুদ আমার? 5400 টাকা সুদ হবে। আর আসল কত ছিল? 600 টাকা। তাহলে কত টাকা হবে? 6000 টাকা হবে। যদি এটা কেউ বুঝতে না পারে, তোমরা এইভাবে গেলেও তোমাদের এখানে হবে। কিভাবে? ঠিক এইভাবে তোমাদের হয়তো 2-4 সেকেন্ড টাইম লাগবে, বাট এভাবেই তোমরা যাবে। 12 বছরে কত হলো? 3000। 12 আর পরে কত হয়? 15 বছরে কত হবে? 3600। 18 বছরে কত হবে? 4200। 21 বছরে কত হবে? 4800। 24 বছরে কত হবে? 5400। আর 27 বছরে কত হবে? 6000। ক্লিয়ার?
এই ধরনের অঙ্ক দিলে প্রত্যেকে আশা করি এবার কারোর গোলানোর কোনো কথা নয়। তোমাকে আসল বের করুক, কতটা বছরের সুদ হোক সেটা বের করুক, বা তোমাকে যেটাই বের করুক, আশা করি তুমি এবার এখান থেকে পারবে বের করতে। দেখো এই অঙ্কটা, যে কোনো টাকা 4 বছরে 3 গুণ হয়, সরি এটা মিল এটা মিলবে না, এটা হবে তোমার 4 বছরে 3 গুণ হয়, 4 বছরে 3 গুণ হয়, তাহলে 20 বছরে কত গুণ হবে? ওকে, 4 বছরে 3 গুণ হয়। দেখো অঙ্কটা একদম সিম্পল ভাবে দেখো, একটা হচ্ছে টাইম, আর একটা হচ্ছে কত গুণ হবে। ওকে, ঠান্ডা মাথায় একটা জিনিস এখানে তোমরা খেয়াল করো, 4 বছরে তোমার হচ্ছে কত গুণ? 4 বছরে 3 গুণ। আচ্ছা, তুমি বলছো যখন ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করছো বা টাকা জমা দিচ্ছ, তখন বলছো আমার টাকা কি হবে? ডবল হবে। ধরো কোনো ব্যক্তি গিয়ে বললো আমার টাকা ডবল হবে, সে 100 টাকা জমা দিল, যখন তার টাকাটা ফেরত দেবে কত টাকা দেবে? তার 200 টাকা দেবে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তার টাকাটা কত গুণ হয়েছে? 1 গুণ হয়েছে তার টাকাটা। কেন টাকাটা 1 গুণ হয়েছে? ভালো করে দেখো, এই 200 টাকার মধ্যে 100 টাকা তো সে আগে দিয়ে রেখেছিল না, সে তো 100 টাকা ব্যাংকে জমা দিয়ে রেখেছিল, তাহলে তাকে দিয়েছে কত টাকা? ব্যাংক 100 টাকা সুদ হিসাবে দিয়েছে, তা 100 টাকা 100 টাকার কত গুণ? উত্তর হচ্ছে 1 গুণ। ব্যাপারটা ঠান্ডা মাথায় বোঝো, অঙ্ক একদম শুনতে ইজি লাগবে কিন্তু তোমাদের অঙ্কটা ঘুরিয়ে দেবে। তাহলে 100 টাকা 1 গুণ দিয়েছে, তাহলে আগে আমার ছিল কত টাইমস? 1 টাইমস ছিল, মানে 1 গুণ ছিল। যখন টাকাটা 0 বছরে ছিল তখন টাকাটা 1 গুণ ছিল। যেই 4 বছর হলো টাকাটা কত টাইমস হয়ে গেল? 3 টাইমস, মানে বাড়লো কত টাইমস? 2 গুণ বেড়েছে। তাহলে 8 বছরে কত কত হবে? আবার 2 টাইমস, মানে যোগ হবে। তার মানে 8 বছরে হবে কত? 5 গুণ। 12 বছরে কত হবে? আবার 2 টাইমস যোগ হবে। তাহলে 5 আর 2 কত হবে? 7। তাহলে প্রশ্ন হচ্ছে কত বছর বলেছে? 20 বছর, সরি, 16 বছরে কত হবে? 7 আর 2 9। 20 বছরে কত হবে? 9 আর 2 11। ক্লিয়ার? তাহলে 20 বছরে কত গুণ হবে? 11 গুণ হবে। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যারা অঙ্কটা বোঝোনি তারা ভালো করে বোঝো। আমি বলছি যে 4 বছরে কোনো টাকা 3 গুণ হয়। 4 বছরে কোনো টাকা 3 গুণ হওয়ার অর্থ কি? অ্যাকচুয়ালি 4 বছরের টাকাটা 2 গুণ হচ্ছে। কেন 2 গুণ হচ্ছে? যখন টাকাটা 3 গুণ হচ্ছে, সেই 3 গুণ থেকে 1 গুণ টাকা তো সে ব্যাংকে নিজের পকেট থেকে জমা রেখেছিল, তাই জন্যই তো তার টাকাটা 2 গুণ হচ্ছে। যদি বলে পকেট থেকে জমা রাখার মানে কি? ধরো কোনো ব্যাংকে এক ভদ্রলোক 100 টাকা রাখলো, ব্যাংক বলল যে আমি তোমার টাকা 2 গুণ ফেরত দেবো। 2 গুণ ফেরত দেবো মানে তোমাকে আমি দেবো কত টাকা? ব্যাংক বলল তোমায় আমি দেবো 200 টাকা। কিন্তু যখন ভদ্রলোক ব্যাংক থেকে টাকাটা তুললো তখন দেখলো 200 টাকার মধ্যে 100 টাকা তো আমি আমার নিজের টাকাই ফেরত পেয়েছি, আর 100 টাকা আমায় ব্যাংক দিয়েছে। তার মানে ব্যাংক অ্যাকচুয়ালি দিয়েছে তাকে কত গুণ টাকা? অ্যাকচুয়ালি ব্যাংক তাকে দিয়েছে 1 গুণ টাকা। তার মানে আমরা বলতে পারি টাকা 50 গুণ হোক বা 60 গুণ হোক, যদি বলে কোনো টাকা 60 গুণ হবে 1 বছরে, তার মানে অ্যাকচুয়ালি ওই টাকাটা কত গুণ হবে? উত্তর হবে 59 গুণ। কারণ এই 60 গুণের থেকে 1 গুণ টাকা তো সে জমা রেখেছিল। ধরো কোনো টাকা বললো 100 গুণ হবে, অ্যাকচুয়ালি এই টাকাটা কত গুণ হবে? 99 গুণ হবে। কারণ কি? 1 গুণ টাকা তো সে জমা রেখেছিল। এটাই হচ্ছে অঙ্কের গুগলি, এছাড়া কিছুই নয়। ক্লিয়ার? এটাই হচ্ছে অঙ্কের গুগলি, এছাড়া অঙ্কটা আর কিছুই নয়। দেখো আমি এখানে একটা অঙ্ক দিলাম, কোনো টাকা 4 বছরে 1600 টাকা হবে এবং 8 বছরে 3200 টাকা হবে। তোমাকে বের করতে হবে আসল কত, মানে কত টাকা জমা রাখা হয়েছিল, এবং 10 বছরে কত টাকা হবে, এবং এই টাকাটা জমা রাখা হয়েছিল সরল সুদে। ওকে, যদিও আমরা সরল সুদই করছি সে কারণে আমি লিখলাম না। অঙ্কটা দেখো, যারা করেছো মিলিয়ে নাও।
প্রথমে তো হচ্ছে ইয়ার, তারপরে হচ্ছে কত, মানি বা টাকা। ওকে, অ্যামাউন্ট। ওকে, আচ্ছা 0 বছরে কত টাকা হবে সেটাই আমার আসল। আচ্ছা 4 বছরে কত টাকা হলো, 1600 টাকা। 8 বছরে কত টাকা হলো, 3200 টাকা। ভালো করে বলছো, 4 আর 8 বছরের মধ্যে গ্যাপ কত, 4 বছর। 4 বছরে সে সুদ কত দিচ্ছে তাকে, 1600 টাকা। ক্লিয়ার? 4 বছরে সুদ কত দিচ্ছে তার, 1600 টাকা। এবার তুমি একটা জিনিস এখান থেকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো, আর অঙ্কটা এখানে 3200 বদলে একটু কম দেওয়া উচিত ছিল, কারণ অ্যামাউন্ট জিরো হয়ে যেতে পারে। যাই হোক, বাদ দাও, অ্যামাউন্ট জিরো হয়ে যেতে পারে, জিরো তো অ্যামাউন্ট হতে পারবে না। চলো আসলটা বাদ দিই, যেহেতু মন থেকে কোশ্চেন নেওয়া না, আসলটা বাদ দিই। যেহেতু মন থেকে তোলা তো, চলো 10 বছরে কত টাকা হলো সাপোজ। এবার দেখো 1600 টাকা। এবার 12 বছরে কত হবে, আচ্ছা 10 বছর বের করতে বলেছে তাই তো। 8 বছরে কত হলো, 3200 টাকা। তাহলে যদি 4 বছরে 1600 টাকা হয়, তাহলে 1 বছরে কত হবে, 1600/400, 400 টাকা। 400 টাকা। তাহলে 1 বছরে যদি 400 হয়, 2 বছরে কত হবে, 800 টাকা। 2 বছরে কত হবে, 800 টাকা। তার মানে 10 বছরে হবে 3200 টাকা প্লাস 800 টাকা, দ্যাট মিনস 4000 টাকা। এবার দেখো এখানে আসল বের করা যাবে না, এই কথা ভুল, নিশ্চয়ই আসল বের করা যাবে। কিভাবে বের করবো আমরা আসল, ধরো এই অঙ্কটা বললো কোনো টাকা 4 বছরে 1600 এবং 8 বছরে 2400 টাকা হবে, তাহলে আসল কত এবং 10 বছরে কত টাকা হবে। এবার করো, দেখবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা এখানে ধরো লিখলাম হচ্ছে ইয়ার আর অ্যামাউন্ট। 0 বছরে কত হবে পরে বের করছি। 4 বছরে কত হলো, 1600। 8 বছরে কত হলো, 2400। তার মানে 4 বছরের ইন্টারেস্ট কত, 800, তাই তো। তাহলে এখান থেকে কত বাদ দেবো, 800 বাদ দেবো। তাহলে আসল কত হলো, 800। আচ্ছা যদি 4 বছরে 800 টাকা দেয়, তাহলে 10 বছর বের করতে হবে, মানে এখান থেকে আরো 2 বছর। 4 বছরে যদি 800 দেয়, 2 বছরে কত দেবে, 400 দেবে, তাই তো। 2400-র সঙ্গে যদি 400 যোগ করি কত টাকা আসবে, 2800 টাকা আসবে। ওকে, আর যদি বলে আসল কত, আসল হবে আমার 800 টাকা। আচ্ছা এখানে তোমাদের কোশ্চেন আসতেই পারে সুদের হার কত। সুদের হার কত, আমরা জানি আই ইকুয়াল টু পি টি আর বাই 100। এই ফর্মুলা মেরে দেবে, প্রত্যেকের চলে আসবে। পি জানি, টি জানি, আইও জানি, তাই তুমি এখানে করে দেবে, কোনো অসুবিধা নেই। মানে এখানে কত, 2800 ইকুয়াল টু আসল কত, 800 টাইম কত, 10 আর বাই 100, 8 800। আর এখানে 8 দিয়ে রাখো, 4 2 8, 4 দিয়ে যাবে 4 7 8 8 700, 2 দিয়ে যাবে 350, শূন্য শূন্য কাটো, তাহলে আর এর মান আসছে 35%। সুদের হার কত, 35%। ঘুরিয়ে ফিরিয়ে তোমার অ্যাকচুয়াল আনসার তোমার ঠিকই চলে আসবে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম। দেখো এই অঙ্কটা, কিছু টাকা 12.5% সুদে, মানে সরল সুদে 3 বছরে তার আসলের তুলনায় 3500 টাকা কম হয়, তাহলে টাকার পরিমাণ ও মোট সুদ কত বের করো। দেখো অঙ্কটা আমরা জানি 12.5% ইকুয়াল টু 1/8। ওকে, কেন 1/8 হলো, যারা পার্সেন্টেজের ভিডিও দেখোনি তারা দেখে নেবে, এখানে যে পার্সেন্টেজের ভিডিও আছে তারা দেখে নেবে, এখানে বলা আছে কেন 1/8 হলো।
পার্সেন্টেজের ফার্স্ট যে ভিডিওটা 12.5% মানে হচ্ছে 1/8। এখানে 8 কি, 8 হচ্ছে প্রিন্সিপাল আসল, আর একটা কি সুদ। যদি আমরা খুব ভালো করে দেখি এখানে একটা জিনিস আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এখানে আসল, এখানে আসল আর সুদ এই দুটোর নিয়েই আলোচনা হয়েছে, কি যে আসলের তুলনায় সুদ তার আসলের তুলনায় 3500 টাকা কম হয়। ক্লিয়ার? যে সুদটা হয় সেটা তার আসলের তুলনায় 3500 টাকা কম হয়। যদি বলি আসল কত ইউনিট, আসল হচ্ছে 8 ইউনিট, আর সুদ কত ইউনিট, 1 ইউনিট। টাইম কত, টাইম বলেছে 3 ইয়ার্স। যদি 1 বছরে 8 ইউনিট হয়, আসল তো 3 বছর হোক বা 300 বছর হোক আসল তো চেঞ্জ হবে না। ব্যাংকে তো একটা টাকা যেটা ফিক্সড করেছে ওটা তো প্রতিবার চেঞ্জ হবে না, ওটা তো ঠিকই থাকবে। চেঞ্জ হবে কি সুদ, প্রতি বছর সুদ বাড়বে। তাহলে 1 বছরে 1 ইউনিট যদি সুদ দেয়, 3 বছরে কত ইউনিট সুদ দেবে, 3 ইউনিট। ওকে, এবার 8 ইউনিট আর 3 ইউনিট মানে আসল এবং সুদের মধ্যে ডিফারেন্স কত, 5 ইউনিট। আমার হিসাবে আসল এবং সুদের মধ্যে 5 ইউনিট 3 বছরের ডিফারেন্স, কিন্তু এরা বলছে এই ডিফারেন্সটা কত টাকা, 3500 টাকা। 5 ইউনিট মানে 3500, আর 1 ইউনিট মানে ইকুয়াল টু কত, 3500 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা পেলাম 1 ইউনিট ইকুয়াল টু কত, 700। এবার দেখো আসল কত ছিল, আসল ছিল 8 ইউনিট, তাহলে কি হবে 700 ইন্টু 8, তাহলে কত হলো 5600 টাকা কি হলো আসল। আর সুদ কত, 3 বছরে 1 বছরে 1 ইউনিট সুদ, 3 বছরের সুদ কি হয়েছে 3 ইউনিট, তাহলে সুদ কত হবে 700 ইন্টু 3, 2100 টাকা। ক্লিয়ার? এটাই আমাদের আনসার। দেখো এই অঙ্কটা ন্যাচারালি কনস্টেবলের প্রিলিতে আসে না, তবু আমি একটা টাফ হিসাবেই রাখলাম মেইনসের জন্য। যে 26,000 টাকা দুটি অংশে ভাগ করে বিনিয়োগ করা হলো এমন ভাবে যে ফার্স্ট পার্টে যদি 10% সরল সুদে 5 বছরের জন্য রাখা হয়, সেই টাকাটা সমান হয় যখন সেকেন্ড পার্টটা 9% সরল সুদে 6 বছরের জন্য রাখা হয়। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছি ফার্স্ট পার্টের 5 বছরের 10% সরল সুদ সমান হয় সেকেন্ড পার্টের 6 বছরের 9% সরল সুদ। এখন প্রশ্ন হচ্ছে তোমার কাছে, ফার্স্ট পার্টটা কত বছরের জন্য রাখা হয়েছিল, কত টাকা রাখা হয়েছিল ফার্স্ট পার্টে বা প্রথম খাতে, আর সেকেন্ড পার্টে কত টাকা রাখা হয়েছিল। দেখো এই ধরনের কোশ্চেন গুলোর জন্য তোমরা বেসিক কিছু অ্যাপ্রোচ ফলো করবে, তাতেও চলে আসবে। ধরো আমরা জানি না কত টাকা রেখেছিল ফার্স্ট পার্টে, সে কারণে আমরা লিখলাম এ মানে আসল, ইন্টু বা কিউ তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই আসলে। বা আমি এখানে এ লিখলাম, কি ফার্স্ট পার্টটার নাম দিলাম এ, আর সেকেন্ড পার্টটার নাম দিচ্ছি সাপোজ বি। ফার্স্ট পার্টে কি করেছিল এ, ফার্স্ট পার্টটা আমি ধরলাম এ, হ্যাঁ 10% সরল সুদ 5 বছরের জন্য, মানে চলে এলো কি পি টি আর বাই 100। এটা সমান হবে কি সেকেন্ড পার্টে 9% সরল সুদ, সেকেন্ড পার্টটার বি নাম দাও, 9% সরল সুদ 6 বছরের জন্য ডিভাইডেড বাই 100। যখন আমরা ক্যালকুলেশন করব এই 100 কাটা যাবে, তাহলে পুরো রাখবে কি 50 এ ইকুয়াল টু 54 বি। অর যখন আমরা এ বাই বি করব তখন আমরা এখানে পাচ্ছি কি 54 বাই 50। যখন কাটাকুটি করব 27 দুখানি 54, 25 দুখানি 50, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু 27 বাই 25। একটু আশা করি আমাদের প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার দেখো আমাকে বলেছে মোট টাকা কত, যদি এখানে ক্যালকুলেশন করি মোট টাকা হচ্ছে 27 আর 25 52 ইউনিট। ওকে 52 ইউনিট। দেখো হ্যাঁ এখানে আসল বলতে এটা ফার্স্ট পার্টের আসল, হ্যাঁ এখানে এখানে এ ইকুয়াল টু পি আর এখানে বি ইকুয়াল টু পি, যেহেতু ফর্মুলা হচ্ছে পি টি আর বাই 100। ওকে, সেই কারণে যাতে গুলিয়ে না যায় সেই কারণে এ বাই বি, যদি দুটোই পি লিখতাম তাহলে তোমরা এখানে এসে এইটা পি পি কেটে দিতে এই জায়গায়, বুঝতে পেরেছো? সে কারণে আমরা এখানে এ আর বি আলাদা আলাদা নিয়েছি। দেখো প্রথম
পার্টে আমরা জানি 27 ইউনিট রেখেছিল, আর দ্বিতীয় পার্টে আমরা জানি 25 ইউনিট রেখেছিল। তাহলে দুটো পার্ট মিলিয়ে কত ইউনিট হলো? 52 ইউনিট রেখেছিল, কিন্তু বলছে 52 ইউনিট রাখেনি, রেখেছিল কত? 26,000 টাকা। তাহলে 52 ইউনিট ইকুয়াল টু 26,000 হলে 1 ইউনিট ইকুয়াল টু কত? 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 26,000 ডিভাইডেড বাই 52। যদি আমরা কাটি 1000, আর এখানে হচ্ছে 26 দুগুণে 52, 2 আর 1000 যদি কাটি কত হবে? 500। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? 500। যদি 1 ইউনিট ইকুয়াল টু 500 হয়, ফার্স্ট পার্টে রেখেছিল 27 ইউনিট, তাহলে 27 ইউনিট ইকুয়াল টু কত? 500 ইন্টু 27। যখন আমি 500 ইন্টু 27 আমি করব, তখন আমার আসবে কত? 13,500। আর সেকেন্ড পার্ট কত? 25 ইউনিট। তাহলে 25 ইউনিট মানে কি? 1 ইউনিট যদি 500 হয়, 25 ইউনিট মানে হচ্ছে 500 ইন্টু 25 মানে 125, দুটো শূন্য, 12,500। ক্লিয়ার? এই হচ্ছে দুটো পার্টে ওই ব্যক্তি যে টাকাটা রেখেছিলেন। আশা করি প্রত্যেকে বুঝে গেছো, এটা হচ্ছে আনসার। দেখো এই যে অঙ্কটা, সাপোজ 12,600 টাকা তিনটি ভাগে এমন ভাগে ভাগ করা হলো যে প্রথম পার্টে 2% সরল সুদে 3 বছরের জন্য যে টাকাটা হয়, সেকেন্ড পার্টে 3% হারে 4 বছরে সেই টাকার সমান হয়, এবং থার্ড পার্টে 4% হারে 5 বছরের জন্য সমান। এরা প্রত্যেকেই যা হবে সুদ সমান হবে। তাহলে প্রথম পার্টে, সেকেন্ড পার্টে বা থার্ড পার্টে এই তিনটেরই সুদ কত হবে, এবং এদের প্রত্যেকটা পার্টে কত টাকা করে রাখা হয়েছিল, মানে এদের তিনটে আসল কত হবে। ওকে, মনে রাখবে একটা জিনিস, এই পার্টের যা সুদ হবে এই পার্টেরও সেই সুদ হবে, এই পার্টেরও সেই সুদ হবে, কারণ আলটিমেটলি তাদের সমান হারে সুদ পাবে এরা। এমন ভাবেই টাকাটা রাখা হয়েছিল। তবে এই অঙ্কটা আগের অঙ্কের মতোই। ধরো ফার্স্ট পার্টের নাম দিলাম এ, সেকেন্ড পার্টের নাম দিলাম বি, আর থার্ড পার্টের নাম দিলাম সি। আচ্ছা, এ মানে পি, বি মানেও এখানে পি, সি মানেও পি। আচ্ছা, টাইম কত ফার্স্ট পার্টের? 3 বছর। সুদের হার কত? আর কত? 2% বাই 100। মানে কি লিখলাম আমরা? পিটিআর বাই 100 প্রথম পার্টের সুদ। দ্বিতীয় পার্টের সুদ কি? বি ইন্টু, মানে পি বসালাম, টি কত? 4 বছর, আর কত? 3 বাই 100 ইজ ইকুয়াল টু সি ইন্টু পি কত? সি, টি কত? 5, আর কত? 4 বাই 100। আমরা এবার যদি কাটাকুটি করি, এই 100, এই 100, এই 100 কেটে যাবে। যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা এখানে পাবো 3 দুগুণে 6 ইকুয়াল টু 12b ইকুয়াল টু 4 5 20c। প্রত্যেককে 2 দিয়ে ভাগ করা যায়। 3a ইকুয়াল টু 6b ইকুয়াল টু 10c। এখন দেখো এইভাবে তো আমরা লিখতে পারি না, 3a 10b 4c। আমাকে লিখতে হবে এর শেয়ার কত, বির শেয়ার কত, আর সির শেয়ার কত। ক্লিয়ার? আমাকে এইভাবে লিখতে হবে। তাহলে এ ইকুয়াল টু বি আর সি। এবার একটা জিনিস খেয়াল করবে, যখনই এরকম তিনটে সারি পাবে, 3, 6 আর 10-এর লসাগু করবে। শিখিয়েছিলাম 3, 6 আর 10, এদের যখন লসাগু করবে আমরা লসাগু কত পাবো? এলসিএম কত পাবো? 30। ক্লিয়ার? তার মানে কি 3a ইকুয়াল টু 30। তাহলে a ইকুয়াল টু কত? 3 10 30। তাহলে এর শেয়ার কত? 10, মানে 10 ইউনিট। বি কত? 5 ইউনিট। সি কত? 3 ইউনিট। ক্লিয়ার? তাহলে এ, বি আর সি। এবার আমরা পাচ্ছি যে তিনজনের যদি টাকা এক জায়গায় রাখা হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি কত ইউনিট টাকা হচ্ছে? আমরা পাচ্ছি 10 প্লাস 5 প্লাস 3 মানে হচ্ছে 18 ইউনিট টাকা, আর বইয়ের মধ্যে 12,600 টাকা। তাহলে 1 ইউনিট টাকা ইকুয়াল টু কি? 12,600 ডিভাইডেড বাই 18। তার মানে কি 7 কত? 126, মানে 700 টাকা। 1 ইউনিট মানে যদি 700 হয়, তাহলে এর কত ইউনিট ছিল? 10 ইউনিট। তাহলে 10 ইন্টু 700। বির কত ইউনিট ছিল? 5 ইউনিট।
তাহলে 5 ইন্টু 700, আর সির কত ইউনিট ছিল 3 ইউনিট, মানে 3 ইন্টু 700 যদি আমরা এক করি 7000 এখানে আসছে, বি এর আসছে 5 7 3500, আর সি এর আসছে 2100। এখন তুমি যে কোনো একটা তুলে নাও, সুদ যেহেতু মোট সুদ প্রত্যেকের ক্ষেত্রেই সেম হবে, এসআই প্রত্যেকের ক্ষেত্রেই যেহেতু সেম হবে, কারণ এরা প্রত্যেকেই কিসে আছে, সমান সমানে আছে, তাই জন্য আমরা যদি এসআই বের করি কি হবে, এসআই এর ফর্মুলা কি, পি টি আর বাই 100। আমি এরটাই তুলে নাও, 7000 হচ্ছে পি, টি কত, টাইম কত, প্রথমটার 3 বছর, আর কত 2% বাই 100। যদি এই দুটো শূন্য কাটি, তাহলে আমরা মোট সুদ কত পাচ্ছি, 3 দুখানি 6, 6 7 42, 420 টাকা। তাহলে মোট সুদ কত, 420 টাকা। এরও কত, 420 টাকা। এরও কত, 420 টাকা। এদের হচ্ছে মোট সুদ। ওকে, কেন, এরা প্রত্যেকেই সুদ সমান সমানে আছে। অনেকের ক্ষেত্রে সবচেয়ে বোঝার প্রবলেম হবে 3A, 6B আর 10Cর ক্ষেত্রে। যদি তোমরা কখনো প্রশ্ন পাও 6A ইকুয়াল টু 8B, সবার প্রথমে কি করবে, ছোট করে নেবে, 2 দিয়ে ভাগ করলে হবে 3A ইকুয়াল টু 4B। সাপোজ এই ডেটাটা এই অঙ্কের সাপেক্ষে আমি বলছি না, এমনি। তা তুমি কি করবে, 3 আর 4 এর সবার আগে এই দুটোর ভাগ করবে, এর লসাগু করবে। 3 আর 4 এর লসাগু কত, 12। তো প্রথমেই লিখবে 3A ইকুয়াল টু 12, তাহলে A ইকুয়াল টু কি, 12/3, তার মানে আসছে কত, 4। তার মানে এখানে এর পার্ট হচ্ছে কত, 4। ঠিক সেইভাবে বি, 4B ইকুয়াল টু 12, তার মানে বি ইকুয়াল টু কত, 12/4, মানে কত, 3। তাহলে বির পার্ট কত, 3। এইভাবে আমরা এখানে এ এবং বি দুটোই বের করে নিয়েছি। 6ms 10C ইকুয়াল টু 30, তাহলে সি ইকুয়াল টু 3। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদে কিছু ইজি অঙ্ক আছে যেগুলো আমি করাইনি, যেমন সরল ধরো বার্ষিক 6% সরল সুদে 4000 টাকার 5 বছরের সুদ কত, মানে এই যে কোশ্চেন গুলো যেখানে ডিরেক্টলি পিটিআর বাই 100 অ্যাপ্লাই করলে মিটে যায়। হ্যাঁ, এবার অনেক ক্ষেত্রে কি হয়, সুদ আসলে 4 গুণ হয়, 5 গুণ হয়, তবু এই অঙ্কটা করিয়েছি। হ্যাঁ, ন্যাচারালি এই চ্যাপ্টারে এর থেকে বেশি কিছু হয় না। হ্যাঁ, এর থেকে বেশি কিছু হয় না। এবং এর পরেও আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিসে নামবো তখন আমরা কমপ্লিট করে নেব। অনেক ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে সময় এবং সুদের হার যদি সমান হয়, বার্ষিক কত পার্সেন্ট সুদের হারে আসলের 1/25 সুদ হবে। এবার 1/25 মানে তোমরা প্রত্যেকেই জানো কত পার্সেন্টেজ। এই অঙ্কগুলো যেটা মুখে মুখেও হয়, তবুও যদি কোনো রকম ভাবে অঙ্কের প্র্যাকটিসের প্রয়োজন হয়, এরপরে আমরা আরেকটা সিরিজ করব, সেখান থেকে আমরা এখান থেকে কমপ্লিট করে নেব। বুঝতে পেরেছো? বাট ওভারঅল এখান থেকে এর বাইরে তেমন কোনো কোশ্চেন আসবে বলে মনে হয় না, এবং সরল সুদটা কম বেশি সহজও, এবং সরল সুদ থেকে প্রিলিমসে অনেক ইজি কোশ্চেনই তোমাদের থাকবে কম বেশি। আমরা তাও স্ট্যান্ডার্ড করে কিছু অঙ্ক করিয়েছি, অঙ্ক কম হয়েছে, বাট যে কটা অঙ্ক করিয়েছি স্ট্যান্ডার্ড অঙ্ক, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের দিন আমরা নেক্সট ক্লাসে নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, এবং সবচেয়ে ভালো পদ্ধতিতে ওটা আলোচনা করব তোমাদের কাছে। এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। ওখানে নিয়মিত পরীক্ষার আপডেট এবং সমস্ত পরীক্ষার প্র্যাকটিস প্লাস নোটস ওখানে আমি প্রোভাইড করি। তাতে তোমাদেরও অনেকটা সুবিধা হবে, এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ওখানে তোমরা পেয়ে যাবে, পুরনো ভিডিও। প্লাস সবচেয়ে বড় যে প্রবলেমটা থাকে তোমাদের পরীক্ষার স্ট্র্যাটেজিগত প্রিপারেশন, সেটার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। তাতে তোমাদের সাথে আমার যোগাযোগটাও ঠিক থাকবে, এবং তোমাদের এক্সামের প্রিপারেশন এবং মোটিভেশনও ঠিক সময় মতো চলবে। অঙ্কের কনসেপচুয়াল এবং সমস্ত কিছু সঠিকভাবে বোঝানোর জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট। ডিসক্রিপশানে তোমার লিঙ্ক পাবে নিচে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।